নমস্কার। আজকে ক্লাস 9 এর অ্যাসিড, ক্ষার ও লবণ আলোচনা করব। তো প্রথমে দেখব অ্যাসিড কাকে বলে। অ্যাসিডের সংজ্ঞা। অ্যাসিড হলো এমন একটি রাসায়নিক পদার্থ যা জলে H+ আয়ন উৎপন্ন করে, যেটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু। অ্যাসিডের প্রকারভেদ। অ্যাসিডের দু প্রকার: তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড কোনগুলি? যেগুলি হচ্ছে জলে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায় এবং H+ আয়ন উৎপন্ন করে, তাদের হচ্ছে তীব্র অ্যাসিড বলে। উদাহরণ: নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড ও খনিজ অ্যাসিড সমূহ। তারপর আছে মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড কোনগুলি? যেগুলি জলে আংশিক বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, তাদের হচ্ছে দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড বলে। উদাহরণ: অ্যাসিটিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এবং জৈব অ্যাসিড সমূহ। এগুলো হচ্ছে মৃদু অ্যাসিড। তারপর আসে হচ্ছে বৈশিষ্ট্য। অ্যাসিডের বৈশিষ্ট্য কি কি? এরা হচ্ছে জলীয় দ্রবণে H+ আয়ন দান করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, নীল লিটমাসকে লাল করে এবং এদের স্বাদ হচ্ছে টক। ধাতব কার্বনের সাথে বিক্রিয়ায় লবণ ও জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এর ব্যবহার। অ্যাসিডের ব্যবহার কি কি? খাদ্য সংরক্ষণে আমরা ব্যবহার করতে পারি, যেমন অ্যাসিটিক অ্যাসিড, যা ভিনেগারে এবং আচার সংরক্ষণে। তারপর হজম প্রক্রিয়া, আমাদের পাকস্থলীতে হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এবং কোমল পানীয় বা কার্বনিক অ্যাসিড। তারপরে দই, যেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, যেটা দই তৈরিতে সাহায্য করে, এবং ভিটামিন সি, যার অপর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, খুব গুরুত্বপূর্ণ, যা স্কারভি রোগ নিরাময়ে সাহায্য করে। তারপর হচ্ছে কেক, বিস্কুট, বেকিং সোডা CO2 উৎপন্ন করে এবং পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়, যেমন HCl, HNO3, H2SO4। এগুলো হচ্ছে টয়লেট পরিষ্কার হিসেবে ব্যবহার করা হয়। তারপর ব্যাটারি সেল যেটা আছে, সেটাতে হচ্ছে সালফিউরিক অ্যাসিড থাকে। তারপর সার উৎপাদনে কি কি ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। নানা ফলে থাকে, যেমন লেবুতে থাকে, কমলাতে থাকে, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, পেয়ারাতে থাকে, আমলকিতে থাকে। লেবুতে কোন অ্যাসিড থাকে? কমেন্টে জানাবে। তারপর হচ্ছে সাবধানতা ও অপব্যবহার। অ্যাসিড কিন্তু মারাত্মক জিনিস। স্কিনে বা শরীরের মধ্যে যদি পড়ে তাহলে চলে যাবে, মানবদেহের জন্য ক্ষতিকর। পোশাক ও ধাতব পদার্থ দিয়ে তৈরি করে। অ্যাসিড সন্ত্রাস, যা যাবজ্জীবন মৃত্যুদণ্ড বা কারাদণ্ড দিতে পারে। অ্যাসিড যদি কোনো কারণে হয়ে যায় অ্যাসিড অ্যাটাক, তাহলে হচ্ছে জল দিয়ে স্থানটাকে ধুয়ে দিতে হবে, তাহলে একটু হলেও রিলিফ পাবে। পরে হচ্ছে ক্ষার, ক্ষারক ও ক্ষার। ক্ষারক ও ক্ষার কি? ক্ষারকের সংজ্ঞা: ক্ষারক হচ্ছে ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগ। এগুলো হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। তারপর ক্ষার কি? ক্ষার হচ্ছে জলে দ্রবীভূত হয় এবং OH- উৎপন্ন করে, মানে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। এগুলো হচ্ছে ক্ষারক বা ক্ষার। উদাহরণ: NaOH, KOH, CaOH2। ক্ষার দু প্রকার: তীব্র ক্ষার এবং মৃদু ক্ষার। তীব্র ক্ষারক কোনগুলি? তীব্র ক্ষার হচ্ছে ধাতুর আকার যত বড় হবে তীব্র ক্ষার তত বেশি হবে। যেমন উদাহরণ আছে লিথিয়াম হাইড্রোক্সাইড, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে KOH, তারপরে CHOH। তীব্র ক্ষার কোনগুলি? যেগুলো হচ্ছে সম্পূর্ণ বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করে, এর বিয়োজনের ধ্রুবকের মান হচ্ছে বেশি। আবার দুর্বল ক্ষার কোনগুলো? মানে মৃদু ক্ষার, যেগুলো হচ্ছে OH- আয়ন আংশিকভাবে উৎপন্ন করে, অর্ধেক হচ্ছে OH- উৎপন্ন করবে, বাকিটা হচ্ছে ক্ষার হিসেবেই থেকে যাবে। এর বিয়োজনের ধ্রুবক হচ্ছে মান কম। এর বৈশিষ্ট্য কি? রাসায়নিক বৈশিষ্ট্য হলো লাল লিটমাসকে নীল করে, মিথাইল অরেঞ্জকে হলুদ করে এবং মিথাইল রেডকে হলুদ করে।
ফেনোল্যাফথ্যালিনকে গোলাপি করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। তারপর ব্যবহার কি আছে? মৌমাছি বা পিঁপড়ার হুল নিষ্ক্রিয়করণ, যখন চুন ও কালামিন বা বেকিং সোডা ব্যবহার করা হয় মাটির অ্যাসিডিটির দূর করার জন্য। মাটিতে যখন অ্যাসিড বেশি হয়ে যায়, অ্যাসিড বৃষ্টির কারণে অথবা যে কোনো কারণে অ্যাসিড যদি বেশি হয়ে যায়, তাহলে চুন, মিল্ক অফ লাইম, চুনাপাথর ব্যবহার করা হয়, যার সংকেতগুলো এই যে CaO চুনের, আর মিল্ক অফ লাইম হচ্ছে CaOH হল 2, চুনাপাথরের সংকেত হচ্ছে CaCO3। তারপর হচ্ছে বাড়িতে হচ্ছে পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয় অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। তারপর টুথপেস্ট, যা ক্ষারীয় দাঁতের ক্ষয় রোধ করে। তারপরে সাবান হিসেবে ব্যবহার করা হয় কাঁচার সাবান, সোডিয়াম হাইড্রক্সাইড। তবে শেভিং ফোম, যা হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড ইউজ করা হয়। তবে অ্যান্টাসিড, যখন শরীরের মধ্যে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যায়, তখন আমরা অ্যান্টাসিড ইউজ করি। এই অ্যান্টাসিডের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এবং কাঁচ ও সোডা, কস্টিক সোডা, কাগজ উৎপাদনে আমরা ক্ষার ব্যবহার করি। ব্লিচিং পাউডার উৎপাদনে যেমন CaOH হোল 2 প্লাস Cl2, এটা নিয়ে হচ্ছে ব্লিচিং পাউডার উৎপাদন হয়। তবে টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি ব্যবহার করা হয়। তারপর আছে কি লবণের সংজ্ঞা কি? লবণ হচ্ছে এমন একটি পদার্থ যা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয়। এটি অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, ক্ষার ও ক্ষারকীয় ধাতু যৌগসমূহ দ্বারা প্রতিস্থাপিত। এর বৈশিষ্ট্য কি? লবণের বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত নিরপেক্ষ লিটমাসের রং পরিবর্তন করে না। এটা হচ্ছে প্রশম, মানে এর pH 7 আশেপাশে। যদি কম বা বেশি হয়ে যায়, তাহলে অ্যাসিড বা ক্ষার হয়ে যাবে। তাই কিছু লবণের জলীয় দ্রবণে অম্লীয় বা ক্ষারীয় হতে পারে। বেকিং সোডা, তারপর জলীয় দ্রবণ অ্যাসিডিক নীল লিটমাসকে লাল করে। সোডিয়াম বাইকার্বনেট, জলীয় দ্রবণ ক্ষারীয়, লাল লিটমাসকে নীল করে। কার্বনেট লবণ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে CO2 ও জল উৎপন্ন করে। লবণ হচ্ছে একটি কঠিন পদার্থ। এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অধিক, মানে উচ্চ। অনেক তাপমাত্রা দিতে হবে, যেটাকে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বের করার জন্য। অধিকাংশ জলে দ্রবণীয়। বেশিরভাগ লবণ হচ্ছে জলে দ্রবণীয়। কিছু লবণ জলে অদ্রবণীয়, যেমন উদাহরণ CaCO3, Ag2SO4, AgCl ইত্যাদি। সিলভার ক্লোরাইড, তা হচ্ছে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। এই লবণগুলো হচ্ছে জলে অদ্রবণীয়। এর জন্য অর্গানিক সলভেন্ট ইউজ করা হয়, মানে রাসায়নিক দ্রবণ। তারপর হচ্ছে লবণের ব্যবহার কি কি? আমরা লবণ আমরা আয়োডিনের জন্য ব্যবহার করি, এবং খাদ্যের টেস্ট নেওয়ার জন্য টেস্টিং সল্ট। আর খাদ্য লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কাপড় কাচার সাবান হিসেবে সোডিয়াম স্টিয়ারেট, সেভিং ফোম, পটাশিয়াম স্টিয়ারেট, কাপড় কাচার সোডা, সোডিয়াম কার্বনেট, জীবাণুনাশক তুতে, যার সংকেত হচ্ছে CuSO4 5H2O, 5 অণু জল থাকে, তার সাথে কপার সালফেটের সাথে 5 অণু জল নিয়ে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ফিটকিরি, K2SO4, Al2SO4 হোল 3, 24H2O, 24 অণু জলের সাথে পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেটের যে যৌগটা হচ্ছে ফিটকিরি। এটা হচ্ছে আমরা যখন শেভিং করি, তখন হচ্ছে এটা ব্যবহার করা হয়। কোনো জায়গায় কেটে গেলে ফিটকিরি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কৃষিতে ক্ষার
বা লবণ উৎপন্ন করা হয়, ব্যবহার করা হয়, যেমন চুনাপাথর মাটির অ্যাসিডিটি নিষ্ক্রিয় করার জন্য, সার, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস প্রতিরোধ করার জন্য ইত্যাদি। শিল্প কারখানায় ব্যবহার করা হয় চামড়া ট্যানিং, মাখন, পনির শিল্প উৎপাদন, কাপড় কাচা, সোডা, খাবার তৈরি, সোডিয়াম হাইড্রক্সাইডের তৈরি বিশ্লেষণ, উৎপ্রেরক হিসেবে তুঁতে মার্কিউরিক সালফেট, সিলভার সালফেট, টেক্সটাইল ও রং তৈরি ও রং মিক্সিংয়ের জন্য, ধাতুর বিশুদ্ধীকরণ, রাবার প্রস্তুতি, ওষুধের কারখানা, স্যালাইন, ডিটারজেন্ট, ফিলার হিসেবে ব্যবহার করা হয়। লবণ তৈরি। লবণ কীভাবে তৈরি হয়? ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায়, যেমন Mg মানে ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুটা উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন অণু। এবার MgCl হচ্ছে একটা লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। পিএইচ কি? পিএইচ হলো দ্রবীভূত হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ। পিএইচ স্কেল হচ্ছে 0 থেকে 14। পিএইচ হচ্ছে 7 যদি হয় তাহলে হচ্ছে এটা নিরপেক্ষ, অর্থাৎ প্রশম। বিশুদ্ধ জলের পিএইচ হচ্ছে 7। যদি 7 থেকে বেশি হয় তাহলে অ্যাসিড হবে, এবং 7 থেকে পিএইচ যদি 7 থেকে কম হয় তাহলে অ্যাসিড হবে, এবং পিএইচ যদি 7 থেকে বেশি হয় তাহলে ক্ষারীয় হবে। পিএইচ যত কম অ্যাসিড তত শক্তিশালী, পিএইচ যত বেশি ক্ষারকত্ব তত শক্তিশালী। পিএইচ এর গুরুত্ব, আমরা যে পিএইচ পড়ছি, পিএইচ এর গুরুত্ব কি? মানবদেহের রক্ত আসে, রক্তের পিএইচ হচ্ছে 7.4, লালা গ্রন্থি বা লালাতে হচ্ছে 6.6, পিএইচ পাকস্থলীতে হচ্ছে 2, প্রস্রাবে হচ্ছে 7। মাটির পিএইচ কত? মাটিতে হচ্ছে 4 থেকে 8 মধ্যে থাকে সাধারণত। যদি 3 কম হয়ে যায় তাহলে হচ্ছে অত্যাধিক অ্যাসিডিক হয়ে যাবে, এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হ্রাস পাবে, এবং উর্বরতা কমে যাবে, মাটির উর্বরতা কমে যাবে, কৃষিকাজ হবে না। যদি 9.5 থেকে বেশি হয়ে যায় তাহলে হচ্ছে ক্ষারীয় হয়ে যাবে, উর্বরতা নষ্ট হয়ে যাবে, অ্যালুমিনিয়াম আয়ন গাছের ক্ষতি করবে। মাটি নিয়ন্ত্রণ করার জন্য ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করতে হবে, তাহলে হচ্ছে অম্লীয় মাটি বা অ্যাসিডিক মাটি নিয়ন্ত্রণ করা যাবে। যদি ক্ষারীয় মাটি নিয়ন্ত্রণ করা হয় তাহলে এখানে ব্যবহার করা হবে নাইট্রেট, ফসফেট যুক্ত সার। উপকারী অণুজীবের রক্ষা করার জন্য পিএইচ গুরুত্বপূর্ণ। তো হচ্ছে প্রসাধন সামগ্রী, ত্বকের পিএইচ হচ্ছে 4 থেকে 6, শিশুদের ক্ষেত্রে 7। শিল্প রাসায়নিক প্রক্রিয়ায় ব্যবহার করা হয়, যেমন ঔষধ, কালি, বেকারিতে, চামড়ার প্রস্তুতিতে এর হচ্ছে পিএইচ এর গুরুত্ব অপরিসীম। পিএইচ পরিমাপ করা হয় কিভাবে? পিএইচ নির্দেশক আছে কিছু, তারপর গ্লাস ইলেকট্রোড, পিএইচ মিটার, ইউনিভার্সাল নির্দেশক, কালচারাল চার্ট, পিএইচ নির্দেশক যেমন লিটমাস পেপার, আরও অনেক কিছু আছে। তারপর হচ্ছে প্রশমন বিক্রিয়া কি? এর সংজ্ঞা দেখা যাক। সংজ্ঞা হচ্ছে কি? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া, যেটা বিক্রিয়া করার পর জল এবং লবণ উৎপন্ন করে, তার সাথে সাথে কিছু তাপ উৎপন্ন করে। অ্যাসিড ও ক্ষার একে অপরকে নিষ্ক্রিয় করে। যখন সমপরিমাণ অ্যাসিড এবং সমপরিমাণ ক্ষার না হবে তখন হচ্ছে দুটোকে প্রশম করে দেবে। উদাহরণ আছে যেমন HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড মিলে সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপাদন করবে, এবং তার সাথে তাপ উৎপন্ন করে। প্রশমন বিক্রিয়ার প্রয়োজনীয়তা। প্রশমন বিক্রিয়া কেন ব্যবহার করা হয়? পাকস্থলীতে অ্যাসিডিটি দূরীকরণ করার জন্য। আমাদের যদি অ্যাসিডিটি বেশি হয়ে যায় পাকস্থলীতে, তখন হচ্ছে অ্যান্টাসিড ব্যবহার করা হয়, যেমন অ্যান্টাসিড MgOH2
OH হোল 3 ইত্যাদি। মাটির অ্যাসিডিটি দূরীকরণ করার জন্য যেমন চুন, স্ল্যাক লাইম ইত্যাদি। দাঁতের ক্ষয়রোধ করার জন্য টুথপেস্টে অ্যাসিড নিষ্ক্রিয় করার জন্য ক্ষার ব্যবহার করা হয়। তারপর বোলতা, পিঁপড়া, হুলের জ্বালা নিবারণের জন্য ক্ষার ব্যবহার করা হয়। প্রশমন রেখা ও টাইট্রেশন রেখা, এটি হচ্ছে যোগাকৃত বিকারকের বিপরীতে পিএইচ মানের পরিবর্তনের লেখচিত্র। উপযুক্ত নির্দেশক নির্বাচন, কিভাবে উপযুক্ত নির্দেশক নির্বাচন করবে? যদি সবল অ্যাসিড ও সবল ক্ষার থাকে তাহলে হচ্ছে তার পরিসর পিএইচ পরিসর থাকবে 4.4 থেকে 10 অবধি। যে কোনো নির্দেশক ব্যবহার করা যেতে পারে এখানে। দুর্বল অ্যাসিড ও সবল ক্ষার যদি হয় তাহলে পিএইচ পরিসর হবে 7 থেকে 10 অবধি, যার নির্দেশক আমরা ব্যবহার করতে পারি ফেনোলফথ্যালিন। যদি তীব্র অ্যাসিড হয় ও মৃদু ক্ষার হয় তাহলে আমরা মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড ব্যবহার করতে পারি, যার পিএইচ পরিসর হচ্ছে 3.5 থেকে 7 পর্যন্ত। দুর্বল অ্যাসিড ও দুর্বল ক্ষারক যদি হয় তাহলে আমরা ব্যবহার করব কোনো উপযুক্ত নির্দেশক ব্যবহার করার দরকার নেই, যেহেতু পিএইচ মানের আকস্মিক পরিবর্তন ঘটে না। তারপর হচ্ছে নির্দেশক। আমরা নির্দেশক পড়ছি, এতক্ষণ থেকে বলছি নির্দেশক। নির্দেশকটা কি, এর সংজ্ঞা দেখি। নির্দেশক হচ্ছে একটি রাসায়নিক পদার্থ যা অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়ায় বর্ণ পরিবর্তন করে শেষ বিন্দু নির্দেশ করে। এর বৈশিষ্ট্য কি? দুর্বল জৈব অ্যাসিড ও দুর্বল জৈব ক্ষার। সব নির্দেশক একই পিএইচ এ বর্ণ পরিবর্তন করে না। নির্দিষ্ট পিএইচ পরিসর আছে যা বর্ণ যথেষ্ট স্থায়ী ও উজ্জ্বল। টাইট্রেশন সমাপ্তি বিন্দু বর্ণ পরিবর্তন করে। নির্দেশকের উদাহরণ কি কি? তখনই বললাম লিটমাস, ফেনোলফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, তা হচ্ছে সবজির নির্যাস, ফুলের নির্যাস ইত্যাদি ব্যবহার করা হয়। নির্দেশকের বর্ণ পরিবর্তনের কৌশল। অবিয়োজিত অবস্থায় একই বর্ণ থাকে, বিয়োজিত অবস্থায় ভিন্ন বর্ণ দেখা যায়। প্রশমন বিক্রিয়ার সমাপ্তির বিন্দু নির্দেশ। পরে হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি কি? সংজ্ঞা: জলে অ্যাসিডিক আকৃতি যদি হয়ে যায়, পিএইচ যদি 7 থেকে বেশি কম হয়ে যায় তাহলে হচ্ছে অ্যাসিডিক বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি পড়ে। অ্যাসিড মিশ্রিত বৃষ্টি হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এর কারণ কি কি? মানব সৃষ্ট হতে পারে, প্রাকৃতিক হতে পারে, রাসায়নিক বিক্রিয়া করে হতে পারে। মানব সৃষ্ট হিসেবে শিল্প কারখানায় যেমন SO2, SO3 নির্গমন হচ্ছে, যানবাহন থেকে NO2 নির্গমন হচ্ছে, জ্বালানি পোড়ানো থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এর জন্য অ্যাসিড বৃষ্টি হতে পারে। প্রাকৃতিকভাবে যেভাবে যেমন বজ্রপাত, উচ্চ তাপমাত্রা, অগ্নুৎপাত, দাবানল ইত্যাদির ক্ষেত্রেও অ্যাসিড বৃষ্টি হতে পারে। রাসায়নিক বিক্রিয়া যেমন কার্বন ডাই অক্সাইড ও জলের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, এবং এটি অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে উদাহরণ হতে পারে। এবং সালফিউরিক অ্যাসিড যেভাবে উৎপন্ন হয়, যেমন SO2 বা SO3 এর সাথে জলের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। NO2 ও জল এর সাথে H1O2 বা নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। ক্ষতিকর প্রভাব। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব। অ্যাসিড বৃষ্টি মারাত্মক, মাটির পিএইচ কমিয়ে অম্লীয় করে দেয় এবং অণুজীব ও উদ্ভিদের জীবন ধারণ কঠিন হয়ে যায়। মানব পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়, গাছপালার পাতা হলুদ হয়ে যায়, জলে পিএইচ কমিয়ে জলজ প্রাণী ও মাছ মারা যায়,
পশু পাখির ত্বকের ক্ষতি হয়ে যায়, দালান কোঠার রং নষ্ট হয়ে যায়, পাখিদের ক্ষতি হয়ে যায়, লোহাতে মরচে ধরে যায়, সেতুতে রং উঠে যায়, মানুষের ত্বকের কোষের সমস্যা হয়, স্কিন ক্যান্সার হতে পারে, বনজঙ্গল ধ্বংস হয়ে যায়, প্রাচীন নির্দেশকের ক্ষতি হতে পারে, যেমন তাজমহল আছে। অ্যাসিড বৃষ্টির প্রতিকার আমরা কিভাবে করতে পারি? অ্যাসিড বৃষ্টির প্রতিকার আমরা এভাবে করতে পারি যে সালফারযুক্ত জ্বালানি ব্যবহার কমাতে হবে, সাথে এলপিজি গ্যাস, প্রাকৃতিক গ্যাস হিসেবে এগুলো হচ্ছে ব্যবহার করতে হবে। নতুন যেগুলো আধুনিক কালো ধোঁয়া পরিশোধন করতে হবে, ইটভাটার কালো ধোঁয়া, শিল্প কারখানা বর্জ্য গ্যাস এগুলো হচ্ছে রিসাইক্লিং করতে হবে। পরিবেশ দূষণ হচ্ছে রোধ করতে হবে, গণসচেতনা সৃষ্টি করতে হবে, আইনানুগ ব্যবস্থা নিতে হবে, ব্যাপক গাছ রোপণ করতে হবে। মোট কথা হচ্ছে গাছ লাগাতে হবে, গাছ লাগালে ঠান্ডা হবে, যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কোনো কিছু করার নেই, অ্যাসিড বৃষ্টিও হবে। তাই স্টে সেফ। থ্যাংক ইউ।